গাজায় ত্রাণ সংগ্রহকারীদের উপর ইসরায়েলি সেনাদের হামলা, উপত্যকায় আবারও খাবার পাঠানোর উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের। ইসরায়েলি হামলার এক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তন ইরানের, নতুন করে সংযোজন করা হয়েছে মিসাইল সিস্টেম। সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েন করতে যুক্তরাষ্ট্রের কাছে বার্তা সৌদি আরবের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। গাজায় ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের নির্মমতার কোনো রূপ বাদ রাখছে না ইসরায়েল। এবার মরিচের গুঁড়া ছিটিয়েছে জিকিম ক্রসিংয়ে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত মানুষদের উপর। পেপার স্প্রের পাশাপাশি প্রতিদিনের মতো চালিয়েছে গুলিও। প্রাণ গেছে কমপক্ষে 12 জনের। উপত্যকা জুড়ে হামলায় মোট প্রাণহানির শিকার 115 জন। অপুষ্টিতে ভুগে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে শিশু সহ 19 জনের। গাজায় ক্ষুধার্ত মানুষের ওপর নির্দয়ভাবে ছিটানো হচ্ছে মরিচের গুঁড়া। ইসরায়েলি সেনাদের পিপার স্প্রের 20 সেকেন্ডের এই ভিডিও আলোড়ন তুলেছে নেট দুনিয়ায়। ক্ষুধার্ত হাওয়াই কি তবে গাজাবাসীর অপরাধ? প্রতিদিনই খাবার আনতে গিয়ে মৃত্যু হচ্ছে শত শত ফিলিস্তিনের। পরিসংখ্যান বলছে গেল মে মাস থেকে ইসরায়েল নিয়ন্ত্রিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কেন্দ্রগুলোয় ত্রাণ সংগ্রহকারী 9 শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। রোববার একদিনে তীব্র খাবার সংকটে মারা গেছে 19 জন। পরিসংখ্যান বলছে গাজায় প্রতি 3 জনের মাঝে একজন ফিলিস্তিনি ভাগ্যে সারাদিনে এক দানা খাবারও জোটে না। ইসরায়েলি আগ্রাসনের 651 দিনে শুধুমাত্র অপুষ্টিতে নির্মম মৃত্যুর শিকার হয়েছেন 86 জন, যাদের মাঝে 76 জনই নিষ্পাপ শিশু। ক্ষুধার জন্য আমাদের মরতে হচ্ছে। খাবার নেই, পানিও নেই। সমুদ্রের পানি খাচ্ছে সবাই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যেটুকু মিলেছে তা দিয়ে পরিবারের সবার খাওয়া হয় না। যুদ্ধ আগেও দেখেছি, কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। তীব্র খাবারের সংকট। আমরা মাংস চাই না, শুধু একটু আটা আর রুটি চাই। গাজাকে অবরুদ্ধ করে ইচ্ছা করে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করা হয়েছে। আবারও ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। সংস্থাটি বলছে উপত্যকায় প্রায় 10 লাখ শিশু চরম ক্ষুধার্ত। ত্রাণ সংগ্রহ কেন্দ্র ছাড়াও পুরোদমে হামলা চলছে গাজার প্রতিটি এলাকায়। সোমবার দেইর আল-বালা আল মাওয়াইসি অঞ্চলে কোয়াডকপ্টার নিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। আবারও দেইর আল-বালা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে IDF। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ম্যাডলিনের পর আবারও গাজা উপত্যকায় ত্রাণ পাঠানোর পদক্ষেপ নিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। সম্প্রতি ইসরায়েলের বাধায় ম্যাডলিন জাহাজের ত্রাণ কার্যক্রম ব্যর্থ হলেও দমে যাননি সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। নতুন করে আবারও সংগঠিত হয়ে ইতালির একটি সমুদ্র বন্দর থেকে যাত্রা শুরু করে তারা। খাবারের পাশাপাশি গাজার শিশুদের জন্য খেলনা বহন করছে জাহাজটি। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের ব্লকেড ভাঙতেই তাদের এই উদ্যোগ। 2 দফায় ইসরায়েলের বাধায় ব্যর্থ হয়ে আবারও গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা FFC। এবার ত্রাণবাহী জাহাজের নাম হান্ডালা। ম্যাডলিন জাহাজ জব্দের 1 মাস যেতে না যেতেই ফের গাজা উপত্যকায় ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে এসেছে মানবাধিকার সংস্থাটি। ইতালির গাল্লিপোলি সমুদ্রবন্দর থেকে যাত্রা শুরু করেছে সংস্থাটির সদস্যরা। যতই বাধা আসুক, নিপীড়িত মানুষের পাশে থাকার শপথ তাদের। ইসরায়েল আমাদের উপর আগেও আক্রমণ করেছে। আমাদের দলের স্বেচ্ছাসেবকদের আহত এবং আটক করেছে। এবার তারা কি করবে জানি না। যাই করুক, আমাদের থামাতে পারবে না। গাজার ভাই বোনদের উপর এই অবরোধ বেআইনি। আমরা স্পষ্ট ও জোরালোভাবে জানাতে চাই, এই গণহত্যা বন্ধ করুন। কৃত্রিমভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করে সেটাতে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে স্বেচ্ছাসেবক দলটি। অভুক্ত মানুষের জন্য খাবারের পাশাপাশি শিশুদের জন্য খেলনা যাচ্ছে এই জাহাজে। এই দফায় মানবাধিকার কর্মীদের পাশাপাশি বহরে যুক্ত হচ্ছেন একদল আইনজীবী, চিকিৎসক এবং সাংবাদিক।
আমরা গাজার সকল অভুক্ত মানুষকে হয়তো খাবার দিতে পারবো না, তবে আমরা তাদের মনে আশাটুকু বাঁচিয়ে রাখতে চাই। আমরা জীবনের শেষ দিনটিতে হলেও একটি স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই। আমি আশা করছি তারা এই খেলনা ভর্তি জাহাজটি অন্তত আটকাবে না। আমরা শুধুই গাজাবাসীদের খাদ্য আর প্রয়োজনীয় বস্তুগুলো পৌঁছে দিতে চাই। আমরা কারো জন্যই ক্ষতিকর নই। গত মাসে ফ্রিডম ফ্লোটিলার ম্যাডলিন জাহাজকে জব্দ করে ইসরায়েলের নৌবাহিনী। এবারের জাহাজ হান্ডালার নামকরণ হয়েছে ফিলিস্তিনি কার্টুনিস্ট নাজি আল আলীর একটি কার্টুন ক্যারেক্টার থেকে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েলের হামলার 1 মাসের ব্যবধানে ক্ষতিগ্রস্ত সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছে ইরান। পূর্বের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই বসানো হয়েছে নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স, যা এরই মধ্যে সচল করা হয়েছে। দেশটির উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তার বরাতে চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বিনা মেঘে বজ্রপাতের মতোই গেল মাসে ইরান জুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। টার্গেট করা হয় একের পর এক পারমাণবিক ও সামরিক স্থাপনা। ধ্বংস করা হয় তেহরানের 1/3 মিসাইল লঞ্চার। তেল আবিব পরিচালিত অপারেশন রাইজিং লায়নের পর ধারণা করা হচ্ছিল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই ধারণার ভুল ভাঙল ইরান। মাত্র 1 মাসের মাথায় ক্ষতিগ্রস্ত সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নতুন এয়ার ডিফেন্স বসিয়েছে তেহরান। দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বেশ কয়েকটি ইরানি গণমাধ্যম। বলা হচ্ছে, ইসরায়েলের হামলায় যেসব প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়েছিল, নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স দিয়ে সেগুলো পরিবর্তন করা হয়েছে। পূর্বের স্থানগুলোতেই মিসাইল সিস্টেমগুলো বসানো হয়েছে। এর আগে চীনা প্রযুক্তির HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের হাতে পাওয়ার খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। কয়েক বছর ধরেই এয়ার ডিফেন্স সিস্টেম ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে ইরানে। রুশ S-300 ছাড়াও সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে তেহরান, যার মধ্যে অন্যতম বাভার 373 এবং খোরদাদ 15। অনিক রহমান, যমুনা নিউজ। পরমাণু চুক্তি ইস্যুতে 3 ইউরোপীয় দেশের সাথে পরবর্তী ধাপের আলোচনায় বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত হবে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইরানের প্রতিনিধি দলের বৈঠক। তবে আলোচনা ফলপ্রসূ না হলে তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে পশ্চিমা এই 3 দেশ। এর আগেও যুক্তরাষ্ট্রের সাথে কয়েক দফা পরমাণু আলোচনায় বসে ইরান, তবে প্রতিবারই সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছে দুপক্ষ। পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ওয়াশিংটন, তেহরান। গোষ্ঠীগত সংঘাতে উত্তপ্ত সিরিয়ার দক্ষিণে দেশটির সরকারি বাহিনী মোতায়েন হওয়া উচিত, যুক্তরাষ্ট্রের কাছে এমন বার্তা পাঠিয়েছিল সৌদি আরব। ফোন কলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই ইস্যুতে কথা বলেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। এক মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই। এতে বলা হয়, সুয়েদায় সিরিয়ার সরকারি বাহিনী মোতায়েনে সমর্থন জানিয়েছিল রিয়াদ। সপ্তাহ ধরে গোষ্ঠীগত সংঘাতে উত্তপ্ত দক্ষিণ সিরিয়া। দ্রুজ বেদুইন ছাড়াও সংঘাতে জড়ায় সরকারি বাহিনী। সেনা মোতায়েনে ইসরায়েলের আপত্তি থাকলেও তাতে সমর্থনও ছিল সৌদি আরবের। সংঘাত ঘিরে নতুন তথ্য দিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যম মিডল ইস্ট আই। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করে, সংঘাত চলাকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল সৌদি। ফোন আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এ বিষয়ে কথা বলেন স্বয়ং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। অজ্ঞাত আরেক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সুয়েদা এবং দামেস্কে হামলা করায় ইসরায়েলের উপর ক্ষুব্ধ সৌদি আরব। জানা গেছে, প্রেসিডেন্ট আহমদ আল শারার সাথে ফোন আলাপে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যের ভিত্তিতে এ খবর নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম। ফোন কলে উত্তপ্ত সিরিয়ার পরিস্থিতি শান্ত করতে শারার নেওয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ। সুন্নি বেদুইনদের সাথে সংখ্যালঘু দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগকে ঘিরে নতুন করে সহিংসতায় জড়ায় দুই গোষ্ঠী, কিন্তু সংখ্যালঘুদের সুরক্ষার অজুহাত দিয়ে সিরিয়ায় হামলা শুরু করে ইসরায়েল। দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় 7 লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের অবস্থান। কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘাতে জড়ায় গোষ্ঠীর সদস্যরা।
সাবরিনা নুসরাত,